হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু হালকেনস্টাইন ক্যাপস্টোন ফাইনাল রিভিশন কোর্সে সবাইকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্র চট্টগ্রাম বোর্ডের কোয়েশ্চেনটি। সো চলো শুরু করা যাক। দেখো, প্রথম কোয়েশ্চেনে আমাকে কি বলেছে। করিম স্থানীয়ভাবে সবজি সংগ্রহ এবং বাছাই করে সরাসরি ভোক্তাদের নিকট সরবরাহ করে এবং অল্প দিনের মধ্যেই সে ভোক্তাদের দৃষ্টি আকর্ষণ করে এবং ব্যবসায় সফলতা অর্জন করে। ঠিক আছে, তারপরে বলেছে ব্যবসায়ী সম্প্রসারণের জন্য সে প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদানের শর্তে তার বন্ধু রহিম থেকে কত টাকা করে সংগ্রহ করছে? 30,000 টাকা। দেখো, তাহলে আমাকে প্রথম প্রশ্নটা বা জ্ঞানমূলক প্রশ্নে কি বলেছে? জ্ঞানমূলক প্রশ্ন আমাকে বলেছে যে শিল্প কি। শিল্প জিনিসটা দ্বারা আমরা নর্মালি কি বুঝি? এটি কিন্তু হচ্ছে এক ধরনের কি বলবো, আর্থিক কার্যক্রম, যার মধ্যে কি রয়েছে, কাঁচামাল কিংবা র ম্যাটেরিয়াল কালেকশন থেকে শুরু করে ওটাকে ফাইনাল প্রোডাক্টের রূপ দেওয়া এবং সেটা গ্রহীতাদের কাছে পৌঁছানো। এবং দেখো, শিল্প বেসিক্যালি কেন গড়ে উঠেছে? শিল্প গড়ে ওঠার একমাত্র কারণ হচ্ছে উপযোগ বৃদ্ধি করা। দেখো, তাহলে প্রথমে তুমি কি বলবা? শিল্প কি একটি অর্থনৈতিক কিংবা আর্থিক কার্যক্রম যার উদ্দেশ্য হচ্ছে কি উপযোগ বৃদ্ধি করা। এখন আসো যে এই উপযোগ জিনিসটা কি, এটার সাথে কিন্তু আমরা অনেকেই পরিচিত না। উপযোগ বলতে নর্মালি বোঝায় হচ্ছে প্রাচুর্যতা কিংবা হচ্ছে অভাব পূরণের ক্ষমতা। এখন কোনো একটি প্রোডাক্ট বাজারে কেন আসে? ওই প্রোডাক্টের চাহিদা না থাকলে তো ডেফিনেটলি প্রোডাক্টটা বাজারে আসছে না। প্রোডাক্টের চাহিদা আছে বলে ওই প্রোডাক্টের প্রোডাকশন হচ্ছে এবং সেটা মার্কেটে আসছে এবং তাদের চাহিদা বা তাদের নিডটাকে স্যাটিসফাই করছে। তো এই যে তাদের চাহিদা বৃদ্ধি বা চাহিদা, সেটিকেই আমরা বলছি হচ্ছে উপযোগ। চাহিদা মানে কি? তাদের অভাব আছে, তারা সেই অভাবটা পূরণ করতে চাচ্ছে এবং সেই চাওয়া থেকেই তো হচ্ছে চাহিদার উৎপত্তি। কাজেই এটাকেই আমরা বলছি উপযোগ। আর উপযোগ বৃদ্ধি মানে কি? তাদের চাহিদাটা যেন বৃদ্ধি পায়। আলটিমেটলি প্রোডাক্টের কিন্তু চেঞ্জেস আসে। কীরকম? আগে যেরকম ছিল এটা কিন্তু কন্টিনিউয়াসলি চেঞ্জ হতে থাকে। কিসের মাধ্যমে? ট্রেন্ডের মাধ্যমে। ট্রেন্ডের কথা আমরা সবাই শুনেছি না? যেমন হচ্ছে আজ থেকে 40 বছর আগে যেরকম ট্রেন্ড ছিল, আজকে হয়তো বা সেরকম ট্রেন্ড নেই, কিন্তু আজকে যে ট্রেন্ড আছে সেটা হয়তো 40 বছর পরে গিয়ে থাকবে না, তখন নতুন ট্রেন্ড আসবে, সেই অনুযায়ী তখন নতুন নতুন প্রোডাক্ট লঞ্চ হবে। কাজেই এই যে বললাম উপযোগ বৃদ্ধি করা, এটি হচ্ছে শিল্পের উদ্দেশ্য। ঠিক আছে, তারপরের প্রশ্ন দেখো, এক মালিকানা ব্যবসায় অসীম দায় বলতে কি বোঝায়? এক মালিকানা ব্যবসা কি? এক মালিকানা ব্যবসার ক্ষেত্রে নর্মালি কি কি হচ্ছে? যে মালিক, তার উপরেই সম্পূর্ণ দায়টা বর্তাচ্ছে। তিনি নিজে একাই ইনভেস্টমেন্ট করছে, তিনি একাই হচ্ছে রিস্ক নিচ্ছে, যত রিস্ক আছে সব রিস্ক তার একার। ওই বিজনেস থেকে যে পরিমাণ প্রফিট আর্ন হবে, সেই প্রফিটের মালিকও বা সেই প্রফিটের ওনারও তিনি একজনই। তার কিন্তু আর কোনো ভাগাভাগি নেই ওই টাকাটার মধ্যে, কিন্তু কোনো ধরনের ডিভিশন বা ডিভাইড হচ্ছে না। ওই টাকাটা, ওই টাকাটা বা ওই প্রফিট সম্পূর্ণ তিনি নিজেই পাচ্ছে। তাইলে প্রফিট যখন তিনি নিজে পাবেন, আলটিমেটলি রিস্কটাও তাকে নিতে হবে। বা যদি ক্ষতি হয়, মনে করো হচ্ছে তোমার ব্যবসাটা মারাত্মকভাবে লস হলো, তখন ওই যে লস বা ক্ষতি হলো তার যে পরিমাণ বা তার যে সার্কামস্ট্যান্সেস, এগুলো কিন্তু তোমাকেই ফেস করতে হবে যদি তুমি এক মালিকানা ব্যবসার মধ্যে থাকো। কাজেই এই যে দেখো, ব্যবসায়ের ক্ষেত্রে তারই সম্পূর্ণ ইনভেস্টমেন্ট, তার সম্পূর্ণ দায় বা রিস্ক যেহেতু সম্পূর্ণ নিচ্ছেন, কাজেই সে কারণেই বলা হয় যে এক মালিকানা ব্যবসার ক্ষেত্রে মালিকের অসীম দায় থাকে। ঠিক আছে, তারপরে দেখো উদ্দীপকের বর্ণিত ব্যবসাটি কোন ধরনের। এখানে কি বলেছে? করিম স্থানীয়ভাবে সবজি সংগ্রহ, বাছাই করে সরাসরি ভোক্তাদের নিকট সরবরাহ করে। আমরা জানি কি, যখন স্থানীয়ভাবে বা সরাসরি, এটা কিন্তু প্রত্যক্ষ সেবা বা প্রত্যক্ষ ব্যবসা। ঠিক আছে, কারণ সে সরাসরি তার উৎপাদিত পণ্য তার গ্রহীতাদের কাছে পৌঁছে দিচ্ছে। পাশাপাশি এটাকে আমরা বলবো হচ্ছে এক মালিকানা ব্যবসা। কেন? এখানে একটা কনফিউশন ক্রিয়েট হবার চান্স আছে। কোন লাইনে গিয়ে দেখেন, এই যে ব্যবসায় সম্প্রসারণের জন্য সে প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদানের শর্তে বন্ধুর থেকে এত টাকা সংগ্রহ করে। ঠিক আছে, প্রত্যেক মাসে তাকে নির্দিষ্ট পরিমাণ অর্থ দিতেই হবে। তার বন্ধু কিন্তু হচ্ছে এখানে ব্যবসায়ের ক্ষেত্রে হচ্ছে কোনো বিনিয়োগ করেনি কিংবা হচ্ছে সে এখান থেকে কোনো প্রফিট পাবে না। তাকে হচ্ছে জাস্ট টাকা দিছে বা লোন নিছে। লোন নেওয়ার ফলে হচ্ছে সে লোনটাকে রিপে করবে এবং মাসে মাসে হচ্ছে লোনের উপর ইন্টারেস্ট দিবে বা সুদ দিবে। এটাই হচ্ছে এখানে কনসেপ্ট। শেয়ারের কোনো কিছু এখানে নাই। যদি বলতো যে তার বন্ধুও হচ্ছে এখানে 30,000 টাকা ইনভেস্ট করেছে, তাইলে সেটিকে আমরা বলতাম যে হচ্ছে যৌথ মূলধনী ব্যবসা। কিন্তু যেহেতু এখানে শেয়ারের কোনো কনসেপ্ট আসছে না, কাজেই এটিকে আমরা বলবো কি, একক মালিকানা ব্যবসা।
এবং হচ্ছে এটা প্রত্যক্ষ, কারণ হচ্ছে এখানে কি তিনি নিজে প্রোডাকশন করছে এবং নিজেই ওই প্রোডাকশনটা হচ্ছে বা প্রোডাক্টটা সরাসরি গ্রহীতার কাছে পৌঁছে দিচ্ছে। ঠিক আছে, আশা করি সবাই বুঝেছি। তারপরে দেখো করিমের ব্যবসায়িক সফলতা তার ব্যবসায়িক কৌশলগুলোর ফল। ব্যবসায়িক কৌশলগুলো তার কী কী ছিল তার কথা যদি আমি চিন্তা করি, তার হাতে কিন্তু হিউজ ইনভেস্টমেন্ট বা অপরচুনিটি ছিল না। তার কিন্তু একটা টাকার ক্রাইসিস ছিল, যে কারণে সে তার ফ্রেন্ডের কাছ থেকে কত টাকা লোন নিয়েছে, 30,000 টাকা লোন নিয়েছে, যেটিতে হচ্ছে সে মাসে মাসে বা মান্থলি একটা ইন্টারেস্ট পে করবে। তাইলে দেখো তার আহ, মানে কি বলবো, যথেষ্ট পরিমাণ হচ্ছে অ্যামাউন্ট ছিল না যে সে একাই বা সেলফ ইনভেস্টমেন্ট এটা করাবে। সে লোন নিয়ে এটা দাঁড় করিয়েছে এবং একক স্বার্থে বা একক মালিকানায় জিনিসটা করছে, এই ব্যবসাটা করছে। প্রথম কথা, সে স্থানীয়ভাবে করেছে। স্থানীয়ভাবে করার কারণে হচ্ছে খরচ কমেছে, স্থানীয়ভাবে সবজি সংগ্রহ করেছে। স্থানীয়ভাবে না করে সে যদি ডিস্টেন্স থেকে বা দূরবর্তী কোনো অঞ্চল থেকে সবজি সংগ্রহ করতে যেত, তাহলে সেক্ষেত্রে কি থাকতো, একটা ট্রান্সপোর্টেশন কস্ট থাকতো, পরিবহন খরচ যেটাকে আমরা বলছি সেটা থাকতো। কিন্তু এখানে দেখো, এখানে সেই ধরনের কোনো কস্ট থাকছে না। আলটিমেটলি যেহেতু হচ্ছে সে স্থানীয়ভাবে সবজিগুলো সংগ্রহ করছে, তারপর সরাসরি বাছাই করছে। ওইখানে বাছাই করার জন্য কিংবা হচ্ছে সবজি সংগ্রহের জন্য সে কোনো লেবার বা কাউকে নিয়োগ করে না বা কোনো ওয়ার্কার নিয়োগ করে না, সে নিজেই করছে। ওখানেও তার কস্ট সেভ হয়েছে। তারপর সে নিজেই ভোক্তাদের কাছেও পৌঁছে দিচ্ছে, তার জন্য হচ্ছে সে কোনো লেবার অ্যাপয়েন্ট করেনি। তার মানে আলটিমেটলি তার অনেক খরচ বেঁচে যাচ্ছে। তাই সে যে পরিমাণ টাকাটাই আয় করছে, ওই পুরো টাকাটাই কিন্তু তার মুনাফার মধ্যেই চলে আসছে। ঠিক আছে, সো আলটিমেটলি এটাই হচ্ছে কি তার ব্যবসায়িক কৌশল বা ব্যবসায়িক সফলতার কারণ। তোমার কাজ যেটা হবে যে গ নাম্বার এবং ঘ নাম্বার কোয়েশনের মধ্যে তুমি বেসিক কথাটা লিখবা বা বেসিক যে কনসেপ্ট আছে সেই কনসেপ্টটা লিখবা, দেন ওটাকে হাইলাইট করবা, ডিফাইন করবা সুন্দর করে, নিজের মতো করে যুক্তি দিবা। কোয়েশনে যে যুক্তিটা আছে সেটাকেও অ্যাপ্লাই করবা, প্লাস বইয়ের তোমার এক মালিকানা ব্যবসা কিংবা হচ্ছে এক মালিকানা ব্যবসা সফল হওয়ার ক্ষেত্রে যে যে যুক্তিগুলো আছে কিংবা হচ্ছে যে কনসেপ্টগুলো আছে সেগুলো এখানে অ্যাপ্লাই করবা। তাহলে হচ্ছে তোমার আনসারটা সুন্দর হয় এবং দেখা যাবে যে কি তুমি 10-এর মধ্যে হয়তো ফুল মার্কই পেয়ে যাচ্ছ। ঠিক আছে, তারপর দেখো এর পরের কোয়েশ্চেন আমাকে বলেছে যে পরিমেল নিয়মাবলী কি। বেসিক্যালি এটা পরিমেল নিয়মাবলী হবে না, এটা হচ্ছে পরিবেশ নিয়মাবলী হবে। ঠিক আছে, আমরা যদি বলি এটা পরিবেশ নিয়মাবলী, এই কনসেপ্টটা কিন্তু একটু আলাদা। পরিবেশ নিয়মাবলী এটা মেবি প্রিন্টিং সরি এখানে টাইপিং মিস্টেক হয়েছে। পরিবেশ নিয়মাবলী কি, পরিবেশের যেন ক্ষতি না হয় বা পরিবেশের উপর যেন কোনো রকম ক্ষতিকর প্রভাব না পড়ে, সেই কথাটা মাথায় রেখে বা সেই কথাটা চিন্তা করে যে স্টেপগুলো নেয়, যত রকমের কারখানা কিংবা অর্গানাইজেশন আছে তারা যে স্টেপগুলো নেয় পরিবেশের কথা চিন্তা করে। এখানে কিন্তু গভর্নমেন্টের কিছু আইনও থাকে। গভর্নমেন্ট কিন্তু হচ্ছে পরিবেশ সংরক্ষণের জন্য তারা কিছু আইন স্পেসিফাই করে দেয় যে প্রোডাকশনের ক্ষেত্রে কোনটি করা যাবে না, কোনটি করা যাবে। এই ধরনের আইনগুলা বা এই লসগুলোকে বলা হয় পরিবেশ নিয়মাবলী। এগুলা হচ্ছে প্রত্যেকটা কারখানা কিংবা অর্গানাইজেশন যারা প্রোডাকশন প্ল্যান্টের সাথে জড়িত কিংবা কোনো কিছুর বা কোনো একটা প্রোডাক্টের সাথে জড়িত, তাদেরকে এই জিনিসটা মেনে চলতে হয়। তারপর দেখো রাইট শেয়ার কখন প্রদান করা হয়। যখন দেখবা যে হচ্ছে কোনো একটা কোম্পানির মূলধন যোগান করার ক্ষমতা কমে গেছে বা মূলধন সে একা জোগাড় করতে পারছে না বা ইনভেস্টমেন্ট যখন সে একা করতে পারে না, তখন যেটা হয় সে হচ্ছে তার রাইট বা কোম্পানির রাইটটা বিক্রি করে দেয় এবং ওই বিক্রির টাকা থেকে হচ্ছে কি সে ইনভেস্টমেন্টে ওই টাকাটা হচ্ছে ইনভেস্ট করে। যে পরিমাণ টাকাটা হচ্ছে সে তার রাইট শেয়ারের মাধ্যমে বা রাইট শেয়ার বিক্রির মাধ্যমে হচ্ছে যে টাকাটা আর্ন করে, রাইট শেয়ারের মাধ্যমে যে টাকাটা সে পায় সেটা হচ্ছে সে ইনভেস্টমেন্টে দেয়। সেটা কখন হয়, যখন হচ্ছে কোম্পানির বা কোনো একটা অর্গানাইজেশনের একার ইনভেস্টমেন্টের অপরচুনিটিটা থাকে না, তখন গিয়ে হচ্ছে এটা হয়। এটা জাস্ট কয়েকটা লাইনে তুমি সুন্দর করে গুছিয়ে লিখবে, তাহলে হচ্ছে আনসারটা হয়ে যাবে। তারপর দেখো উদ্দীপকের ব্যবসায়ী সংগঠনটি কোন প্রকৃতির ব্যাখ্যা করো। এখানে বলেছে কি মিস্টার হোসেন তার 25 জন বন্ধু নিয়ে, দেখেছ এর আগের যে কোয়েশ্চেনটি ছিল সেখানে কি হয়েছে, তার একার ইনভেস্টমেন্টের ক্ষমতা ছিল না, সে কারণে সে কি করেছে, সে হচ্ছে তার ফ্রেন্ডের কাছ থেকে কত টাকা নিয়েছে, 30,000 টাকা লোন নিয়েছে এবং সেটাকে সে মান্থলি পে করবে ওই 30,000 টাকাটা, কিন্তু মান্থলি ইন্টারেস্ট দিবে। কিন্তু এখানে বলেছে যে মিস্টার হোসেন শুধু সে একা নয়, তার আরও 25 জন ফ্রেন্ডের সাথে মিলে তার ব্যবসাটা করেছে। ঠিক আছে, আচ্ছা আর কি বলেছে, ভোক্তাদের রুচি এবং প্রত্যাশা অনুযায়ী প্রতিষ্ঠানটি মানসম্মত পণ্য উৎপাদন করে আসছে। তাদের দক্ষ ব্যবস্থাপনায় প্রতিষ্ঠানটি 2014 সালে 30% স্টক এবং 20% নগদ লভ্যাংশ ঘোষণা করে।
তারপর বলেছে হচ্ছে 2016 সালে তারা কারখানা সম্প্রসারণের চিন্তা করছে। ঠিক আছে, তাইলে দেখো এটাকে কি আমরা এক মালিকানা বলতে পারবো? ডেফিনেটলি বলতে পারবো না, কারণ এখানে যে রিস্কের পরিমাণ আছে কিংবা হচ্ছে আহ, যে দায় সেটি সম্পূর্ণরূপে মিস্টার হোসেন আর তার 25 জন বন্ধু, টোটাল 26 জনের উপরে বর্তায়। তাইলে এটি কোনোভাবে একক মালিকানা ব্যবসা নয়, এটি কি হবে? এটি যৌথ মূলধনী ব্যবসা। ঠিক আছে, এটা হবে হচ্ছে যৌথ মূলধনী ব্যবসা। এখন যৌথ মূলধনী ব্যবসার ক্ষেত্রে কি থাকে? সবার ইকুয়াল, মানে কি বলবো, ওইটার উপর সবার ইকুয়াল একটা অধিকার থাকে ব্যবসাটার উপর, প্রফিটের উপর, মুনাফার উপর। যদি ক্ষতিও হয় তখন সবাইকে একসাথে ওই ক্ষতির পূরণটা করতে হবে। তখন এই যে কি বলবো, একজনের উপরে বর্তায় ওই জিনিসটা হচ্ছে তখন আর থাকবে না। ঠিক আছে, তখন ওই জিনিসটা সবার উপর, যতজনেই শেয়ার হোল্ডার আছে সবার উপর সমভাবে বন্টিত হবে। প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালকেই তার সমান পরিমাণ ক্ষতির পূরণটা দিতে হবে। যদি ক্ষতি হয়, যদি মুনাফা হয়, তাহলে সমান পরিমাণ প্রফিট সবার মধ্যে ইকুয়ালি ডিস্ট্রিবিউট করা হবে। তারপরে দেখো কি বলেছে, ব্যবসা সংগঠনটি কোন প্রকৃতির বুঝেছি আশা করি। তারপর বলেছে ব্যবসা সম্প্রসারণের জন্য প্রতিষ্ঠানটি কোন উৎস থেকে অর্থ অর্থ সংস্থান করা যুক্তিযুক্ত বলে তুমি মনে করো। আচ্ছা, ঠিক আছে, সম্প্রসারণ, ব্যবসায় সম্প্রসারণের জন্য হচ্ছে অনেকগুলো ডেফিনেটলি উৎস আছে। এখন কোন কোন উৎস থেকে তুমি চাইলে হচ্ছে অর্থ নিতে পারো? এখানে দেখো, তুমি চাইলে ব্যাংক থেকে ঋণ নিতে পারো। অনেকগুলো ব্যাংক আছে কি যারা হচ্ছে লোন দেয়, ওই লোনটা হচ্ছে ব্যবসায় খাটায় এবং ওইখান থেকে হচ্ছে মান্থলি হয়তো বা ইন্টারেস্ট দিতে হয়, কিংবা হচ্ছে ওই লোনের সাথে হচ্ছে তোমার ইন্টারেস্ট অ্যামাউন্ট যোগ করে একসাথে হয়তো পে করতে হয়, ওইটা করতে পারো। দ্বিতীয়ত হচ্ছে তুমি শেয়ার ইস্যু করতে পারো। তোমার কোম্পানিতে ডেফিনেটলি শেয়ার আছে অনেকগুলো, তুমি চাইলে হচ্ছে যখন মূলধন তুমি একা জোগাড় করতে পারছো না, বা তোমার ফ্রেন্ডরা সবাই মিলেও যখন হচ্ছে ওই মূলধনটা জোগাড় করতে পারছে না, তখন তুমি কি করবা? তুমি হচ্ছে তোমার কোম্পানির রাইট বিক্রি করবা বা রাইট শেয়ার করবা। তাইলে যেটা হবে, তাদের কাছ থেকে যে অ্যামাউন্টটা আসবে তুমি চাইলে সেই অ্যামাউন্টটা ওখানে ইনভেস্ট করতে পারো। কিংবা হচ্ছে তুমি চাইলে পূর্বের লাভ, মানে হচ্ছে তুমি আগের বছরে যে লাভগুলো করেছো ওটার সব কিছুই তো হচ্ছে তুমি লভ্যাংশ কিংবা ব্যবসাতে পুনরায় ইনভেস্ট করে দাওনি, সেখান থেকে কিছু তুমি রিটেইনড আর্নিং করে রেখেছো বা সঞ্চয় করে রেখেছো, যেটা হচ্ছে তুমি পরবর্তীতে ব্যবসার কাজে খাটাতে পারো। তুমি ওখান থেকেও চাইলে হচ্ছে কি ইনভেস্ট করতে পারো। ঠিক আছে, এই এতগুলো তোমাকে অপশান দিলাম, তুমি এর মধ্যে সুন্দর করে হচ্ছে নিজের পছন্দ মতো একটা অপশান ভালোভাবে গুছিয়ে লিখবে। জ্ঞানমূলক, অনুধাবনমূলক, প্রয়োগ বা উচ্চতর দক্ষতার ক্ষেত্রে হচ্ছে তোমার সব থেকে বেশি যেটা চাই সেটা হচ্ছে থিম কনসেপ্ট। সবার আগে সুন্দর করে থিম কনসেপ্টটা লিখবা, দেন ওটাকে সুন্দর করে ডেসক্রাইব করবা। লাস্টলি কোয়েশ্চেনে যেটা চেয়েছে, কোয়েশ্চেনের যে উদ্দীপক আছে তার সাথে সেটিকে সুন্দর করে মিলাবা এবং তোমার আনসারটা সুন্দর করে সাজিয়ে লিখবা। তারপরে দেখো 3 নাম্বার প্রশ্নে যদি আমরা আসি, এখানে বলেছে কি প্রত্যক্ষ সেবা কি। তোমাকে আমি নাম্বার প্রশ্নে, বা সরি 1 নাম্বার প্রশ্নে কি বলেছি, ওই যে যিনি কি ওই যে কাঁচা বাজার না সবজি কি করেছে, নিজে প্রোডাকশন করেছে, নিজে হচ্ছে ভোক্তাদের কাছে পৌঁছে দিয়েছে, কোনো রকমের মিডিয়ান কাউকে ব্যবহার করে নাই কিংবা কোনো ওয়ার্কার সে অ্যাপয়েন্ট করেনি, নিজেই সব কিছু করেছে। এই যে সরাসরি সেবা কিংবা হচ্ছে প্রোডাক্ট যখন হচ্ছে নিজেই, যখন হচ্ছে উৎপাদক থেকে যখন হচ্ছে সরাসরি গ্রহীতার কাছে যখন প্রোডাক্ট কিংবা সেবা পৌঁছায়, তখন সেটিকে বলা হয় প্রত্যক্ষ সেবা। তাহলে এটা কি বলছি, উৎপাদক থেকে সরাসরি গ্রহীতা। বুঝেছো? তারপরে দেখো আমাকে বলেছে সামাজিক ব্যবসা বলতে কি বোঝো। নর্মালি আমাদের যত রকমের ব্যবসায় আছে, আমাদের সব ধরনের ব্যবসার একটা মেইন কি বলবো, সবার একটা উদ্দেশ্য থাকে যে কি মুনাফা অর্জন। কিন্তু সামাজিক ব্যবসার যে কনসেপ্ট সেটা হচ্ছে, সামাজিক ব্যবসা মূলত সমাজের কল্যাণের উদ্দেশ্যে করা হয়। সমাজের লোকজনের যে চাহিদা সেটি পূরণের উদ্দেশ্যে করা হয়। সেখানে মুনাফা অর্জনটাকে মুখ্য ভূমিকা কিংবা কি বলবো মেইন অবজেক্টিভ হিসেবে দেখানো হয় না। সেখানে মেইন অবজেক্টিভ হচ্ছে সোশ্যাল ওয়েলফেয়ার, সামাজিক যে উন্নয়ন বা সোশ্যাল যে ডেভেলপমেন্ট সেটাকে এনশিওর করাটাই হচ্ছে মেইন অবজেক্টিভ। মুনাফা অর্জনটা অবজেক্টিভ, বাট ইটস নট দ্য মেইন অবজেক্টিভ। এটাকে হচ্ছে গৌণ উদ্দেশ্য বলা যেতে পারে, কাইন্ড অফ। ঠিক আছে, তাহলে হচ্ছে কি সামাজিক ব্যবসা বলতে কি বোঝো, যখন হচ্ছে সমাজের লোকজনের কিংবা হচ্ছে সমাজের বা একটা সোসাইটির ওয়েলফেয়ার বা সোসাইটি ডেভেলপমেন্টের জন্য হচ্ছে কোনো একটা ব্যবসা যখন করা হবে এবং সেটি যখন সমাজের উন্নয়ন নিশ্চিত করবে, যেটির মূল উদ্দেশ্য মুনাফা অর্জন নয়, তখন সেই ব্যবসাকে সামাজিক ব্যবসা বলা হয়। ঠিক আছে, তারপরে দেখো মাহি কোন ধরনের শিল্পের সাথে জড়িত।
মাহি কোন ধরনের শিল্প? আমরা যদি উদ্দীপকটা একবার পড়ি তাহলে দেখব যে কি বলেছে, জনাব মাহি স্থানীয় যুব উন্নয়ন কেন্দ্র থেকে প্রশিক্ষণ গ্রহণ করেছে এবং 50,000 টাকা পুঁজি নিয়ে নিজের পুকুরে সে মাছ চাষ শুরু করেছে। তার সংগৃহীত উন্নত জাতের তেলাপিয়া মাছের পোনা অল্প কিছুদিনের মধ্যেই বিক্রিযোগ্য হয়ে ওঠে এবং বলেছে কি বাজারে ক্রেতারা যাতে নিজের পছন্দ মতো মাছ ক্রয় করতে পারে সেজন্য কি করেছে, জনাব মাহি দীর্ঘ সময় সতেজ রাখার জন্য মাছগুলা সংরক্ষণ করেন। এতে করে কি হয়, তার মাছের চাহিদা বৃদ্ধি পেতে থাকে। অর্থ স্বল্পতার কারণে এই বাজারে মাহির চাহিদা মেটানো সম্ভব হয়ে ওঠে না। আচ্ছা দেখো, মাছ চাষ, এখানে টাকার অ্যামাউন্টটা দেখো, 50,000 টাকা। 50,000 টাকা ঠিক হিউজ একটা অ্যামাউন্ট, কয়েক কোটি টাকা বা কয়েক লাখ টাকা। তখন যদি সেটা হতো তখন এটাকে আমি অনেক বড় একটা ব্যবসা বলতে পারতাম। তাইলে এটাকে যদি আমি বলি তাহলে এটা হচ্ছে ক্ষুদ্র কৃষি ব্যবসা বা ক্ষুদ্র কৃষি শিল্প, মাহির যে সংগঠনটি সেটি। তাহলে এটির উত্তর যদি বলি যে উদ্দীপকের ব্যবসা সংগঠনটি কোন প্রকৃতির ক্ষুদ্র কৃষি শিল্প। এখন তোমাকে ডেসক্রাইব করতে হবে যে এই ক্ষুদ্র কৃষি শিল্পের সাথে কি কি জড়িত, ক্ষুদ্র কৃষি শিল্পের জিনিসটা কি আসলে। তখন ওই ক্ষুদ্র কৃষি শিল্পের ক্ষেত্রে হচ্ছে টাকার পরিমাণটা কত হতে পারে, কিংবা হচ্ছে কি কি কনস্ট্যান্ট থাকতে পারে বা কি কি বৈশিষ্ট্য থাকতে পারে, তুমি তখন সুন্দর করে সেটা ডেসক্রাইব করলা আর উদ্দীপকের সাথে জিনিসটা একটু মিলিয়ে কয়েকটা লাইন গুছিয়ে লিখলে, তাহলে তোমার আনসারটা হয়ে গেল। লাস্টলি বলেছে কি ক্রেতাদের বাড়তি চাহিদা পূরণের জন্য মাহির করণীয় কি। অনেকগুলো অপশন আছে বাড়তি চাহিদা পূরণের জন্য সে কি করতে পারে। সে প্রথমত হচ্ছে কি ঋণ নিতে পারে, যেমন হচ্ছে কি সরকারি সংস্থা আছে, সরকারি ঋণ, সরকার হচ্ছে ঋণ দেয় কৃষক কিংবা হচ্ছে যারা এরকম ক্ষুদ্র কুটির শিল্প বা ক্ষুদ্র কুটিরের ব্যবসা করে, এইটা ক্ষুদ্র কৃষির ব্যবসা করে, তাদের ক্ষেত্রে হচ্ছে সরকারের ঋণের ব্যবস্থা করেছে সরকারি পর্যায়ে, কাজে সরকারি ঋণ আসে, যেমন হচ্ছে এটা লিখতে পারো সরকারি ঋণ। তারপর হচ্ছে এনজিও আছে, যেমন আমাদের গ্রামীণ ব্যাংক, গ্রামীণ ব্যাংক কিন্তু ঋণ দেয় কোনো একটা ব্যবসা কিংবা ক্ষুদ্র ব্যবসায়ের ক্ষেত্রে হচ্ছে যাতে তারা ব্যবসায়ীরা হচ্ছে ইন্সপায়ার্ড হতে পারে বা মোটিভেটেড থাকতে পারে যে তাদের ব্যবসার ক্ষেত্রে তারা হচ্ছে ঋণ দেয়, এনজিও। আর কি আছে, তারপর আছে হচ্ছে অংশীদার নেওয়া যেতে পারে, পার্টনার। পার্টনার কারা, ওই যে বললাম যৌথ মূলধনী ব্যবসা, তাদের ক্ষেত্রে হচ্ছে ইকুয়ালি তখন হচ্ছে প্রফিটটা ডিস্ট্রিবিউট করতে হবে, বা ক্ষতি হলো সেই ক্ষতির যে অ্যামাউন্ট সেটাও তখন হচ্ছে ইকুয়ালি হচ্ছে সবার মধ্যে ভাগ করে দিতে হবে, ওই ক্ষতির অ্যামাউন্টটা হচ্ছে সবাইকে তখন হচ্ছে ক্ষতিপূরণটা দিতে হবে। ঠিক আছে, এটাই হচ্ছে আনসার। তারপরে দেখো 4 নাম্বার কোয়েশ্চেনে কি বলেছে আমাকে, প্রথমে বলেছে হচ্ছে ব্যবসায়িক মূল্যবোধ। আমরা নর্মালি মূল্যবোধ মানে কি বুঝি, মানবিকতা, আমাদের মধ্যে যে মানবিক গুণাবলীগুলো আছে, আমরা যে মানুষ, আমাদের যে মনুষ্যত্বের পরিচয় সেটিকে হচ্ছে আমরা মূল্যবোধের মাধ্যমে দিয়ে থাকি। আর এখানে ব্যবসায়িক মূল্যবোধ বলতে বোঝানো হচ্ছে যে সততা, ন্যায্যতা, তারপর যে দায়বদ্ধতা, সামাজিক কল্যাণে ব্যবসার মূল্যবোধ। কি কি বললাম, সততা, তারপর হচ্ছে ন্যায্যতা, এরপর আছে দায়বদ্ধতা, অ্যান্ড লাস্টলি সামাজিক কল্যাণ। দেখো কি কি বলেছি, সততা, ন্যায্যতা, দায়বদ্ধতা এবং সামাজিক কল্যাণ, এগুলো হচ্ছে কি আমার ব্যবসায়িক মূলধন বা ব্যবসার মূল্যবোধের ব্যবসা মূল্যবোধের অংশ। ঠিক আছে, তারপর আছে কি আহ, এরপরে বলেছে হচ্ছে পলিথিনের ব্যবহার পরিবেশকে কিভাবে ক্ষতিগ্রস্ত করে। পলিথিনের কথা যদি আমরা বলি, পলিথিন কিন্তু সহজে পচে না। তুমি যদি পলিথিনকে মনে করো যে মাটির নিচে মাটি চাপা পড়ে আছে, এটি দীর্ঘ 100-200 বছর পর্যন্ত একইভাবে মাটির নিচে চাপা পড়ে থাকবে। তাহলে আলটিমেটলি কি মাটি দূষণ হচ্ছে না পলিথিনের প্রভাবে, সেটা আমরা দেখতে পাচ্ছি না। আর যদি মাটি দূষণ হয় তাহলে কি হচ্ছে, মাটি অনুর্বর হয়ে পড়ছে। মাটি অনুর্বর হলে মাটিতে যে উপকারী জীবগুলো থাকে, যারা হচ্ছে ফসলের প্রোডাকশন বা ফসলের গ্রোথটা এনশিওর করে, তারা হচ্ছে মারা যাচ্ছে, উপকারী জীবগুলা। ফলে হচ্ছে মাটির গুণাগুণটা নষ্ট হচ্ছে। তাহলে আলটিমেটলি যেটা হচ্ছে, তুমি যে প্রোডাকশনটা করতে চাচ্ছিলা সেটি সম্ভব হচ্ছে না। তাইলে যেটি করব, আমাদের এই প্রতিযোগিতা বিজনেসের ক্ষেত্রে যদি পলিথিনের ব্যবহার না থাকে,
তখন কি হবে, পলিথিন যদি না থাকে আলটিমেটলি তোমার মাটি দূষণটা কমবে। মাটি দূষণটা যদি কমে তাহলে কি হবে, তোমার মাটির গুণাগুণটা বজায় থাকবে, প্রোডাকশনটা ভালো হবে। প্রোডাকশন যদি ভালো হয় তাহলে আলটিমেটলি তুমি লাভবান হবে। ঠিক আছে, তারপর দেখো এখানে বলেছে কি পলিথিনের ব্যবহার কীভাবে ক্ষতিগ্রস্ত করে। তোমাদেরকে অলরেডি বলেছি যে এটি মাটিতে সহজে মিশে না, মাটিতে না মিশে মাটির উর্বরতাকে নষ্ট করে, এটি সুন্দর করে গুছিয়ে লিখবা। এরপরে বলেছে হচ্ছে জনাব বেলাল সমাজের কোন পক্ষের প্রতি দায়িত্ব পালন করছে। আচ্ছা, এখানে যদি আমরা কোয়েশ্চেনটা ভালো মতো পড়ে দেখি, কি করছে জনাব বেলাল, দত্তপাড়া বাজারে একটি চালের আড়ত আছে, তিনি ন্যায্য মূল্যে সঠিক ওজনে, তিনি কিসে ন্যায্য মূল্যে সঠিক ওজনে দাগাও, ঠিক আছে, সঠিক ওজনে চাল বিক্রয় করছে। পক্ষান্তরে জনাব শামীম দত্তপাড়া বাজারের আরেক ব্যবসায়ী, তিনি কি করছে অধিক লাভের আশায় চালের সাথে সাদা পাথরের কণা মিশিয়ে ক্রেতাদের নিকট চাল বিক্রি করছে। চালের সাথে সাদা পাথরের কণা, হাউ ডেঞ্জারাস। তারপর হচ্ছে দেখো, কয়েক মাস ব্যবসাটি ভালো চললে পরবর্তীতে তার ব্যবসার পরিমাণ কমতে থাকে। তাহলে আমরা যদি বলি যে জনাব বেলাল তার কোন পক্ষের প্রতি দায়িত্ব পালন করছেন, তোমরা নিজেরাই চিন্তা করে দেখো। ব্যবসায়িক মূল্যবোধের ক্ষেত্রে আমি কি বলেছি, সততা, ন্যায্যতা, দায়বদ্ধতা, তারপর হচ্ছে সামাজিক কল্যাণ, সব কিছু এখানে এনশিওর হচ্ছে না জনাব বেলালের ক্ষেত্রে। তাহলে ডেফিনেটলি কি তিনি ন্যায্য মূল্যে এবং সৎভাবে ব্যবসা করে নৈতিক দায়িত্ব পালন করছেন। তাইলে যদি বলি যে তার দায়িত্ব পালন করছেন কি জনাব উদ্দীপকের জনাব বেলাল সমাজের কোন পক্ষের দায়িত্ব, এই যে ব্যবসায়িক মূল্যবোধ সম্পন্ন ব্যবসায়ী বা মূল্যবোধ সম্পন্ন ব্যবসায়ীর দায়িত্ব তিনি পালন করছেন। একজন ব্যবসায়ীর যদি মূল্যবোধ থাকে, তিনি ন্যায্যতা থেকে কখনো সরে আসবেন না। একজন প্রাপক কিংবা একজন গ্রাহকের যে ন্যায্য দাবি সেটি কিন্তু তিনি এনশিওর করবে। তার পাশাপাশি সমাজের কল্যাণ কিংবা ওই গ্রাহকটা যেন হচ্ছে তার প্রোডাক্ট দিয়ে কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয় সেটি তিনি এনশিওর করবে। ঘ নম্বরে দেখো, শামীমের কি বলেছে, ব্যবসায়িক নৈতিকতার মানদণ্ডে শামীমের কর্মকাণ্ডটি মূল্যায়ন করো। ডেফিনেটলি তার মধ্যে কোনো মূল্যবোধ নাই, কারণ সে চালের সাথে সাদা পাথরের কণা বিক্রি করছে। চিন্তা করে দেখো, এগুলো যদি হচ্ছে কোনো কারণে আমাদের শরীরে যায়, কিডনি পাথর থেকে শুরু করে অনেক কিছু হতে পারে, শারীরিক ক্ষতি হতে পারে। পাশাপাশি সে কি ন্যায্যতা অনুসরণ করছে? একজন গ্রাহকের যে পরিমাণ ন্যায্য পাওনা, সে টাকা দিয়ে তো নিচ্ছে, সে তো আর ফ্রি নিচ্ছে না, সেটা কি সে এনশিওর করছে? তার মানে তার মূল্যবোধের অভাব আছে। কার? ওই যে এই শামীমের ক্ষেত্রে। তাহলে তার নৈতিকতা মূল্যবোধকে কি বলতে পারি, তার মূল্যবোধহীন ব্যবসায়ী, এটি কিন্তু আমরা তখন বলতে পারি। ঠিক আছে, তারপরে প্রশ্নে দেখো, পিপিপি কি? পিপিপি হচ্ছে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ। যখন হচ্ছে তোমার সরকারি এবং বেসরকারি খাতের যৌথ অংশীদারিত্বের মাধ্যমে প্রকল্প পরিচালিত হয় তখন তাকে পিপিপি বলে। পিপিপির ফুল ফর্মটা ইম্পর্ট্যান্ট, এটা হচ্ছে কি পাবলিক প্রাইভেট পার্টনারশিপ। ঠিক আছে, এরপরে দেখো, রাষ্ট্র ব্যবসায় প্রতিষ্ঠান গড়ে তোলে কেন? ব্যবসা প্রতিষ্ঠান কেন গড়ে তোলে? ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলার কারণটা কি? এটা একবার চিন্তা করে দেখো। ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলার প্রথম যে কারণ সেটা হচ্ছে, মনে করো তোমার দেশের জনগণ কিংবা নাগরিকদের ডেফিনেটলি মৌলিক চাহিদা আছে, মৌলিক চাহিদা পূরণের ওখান থেকেই ব্যবসায়ের উৎপত্তি। আমরা যদি একেবারে সৃষ্টির শুরু থেকেই চিন্তা করে দেখি, ঠিক আছে, মৌলিক চাহিদা না থাকলে কিংবা মানুষের মধ্যে বা নাগরিকদের মধ্যে যদি কোনো চাহিদা না থাকতো তাহলে রাষ্ট্রে কিন্তু কোনো ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠতো না। তারপরে যেটা আসে সেটা হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠান একটা সার্টেন অ্যামাউন্টের ট্যাক্স পে করে গভর্নমেন্টকে, ওইটার থেকেও কিন্তু গভর্নমেন্টের ভালো একটা ইনকাম হয়, যাতে করে হচ্ছে দেশ পরিচালনার গুরুত্বপূর্ণ কাজ কিংবা হচ্ছে এই যে অনেক জায়গায় সরকার অর্থ দান করে, কিংবা একটু আগে দেখলাম হচ্ছে কি ওই যে ক্ষুদ্র ঋণের ক্ষেত্রে ক্ষুদ্র ব্যবসায়ের ক্ষেত্রে সরকার ঋণ প্রদান করছে কম সুদে কিংবা সুদবিহীন, সেগুলোর ক্ষেত্রে। তাহলে তুমি চিন্তা করে দেখো ওই টাকাটা কোত্থেকে আসছে, ওই টাকাটা আসছে হচ্ছে এই যে এইগুলার থেকে, ব্যবসা প্রতিষ্ঠানগুলোর থেকে। তাহলে রাষ্ট্র ব্যবসা প্রতিষ্ঠান কেন প্রতিষ্ঠা করে? যাতে হচ্ছে নাগরিকদের মৌলিক চাহিদা পূরণ হয়, তার পাশাপাশি হচ্ছে এই যে সরকারি বিভিন্ন কর্মকাণ্ড সঠিকভাবে পরিচালনা হয়। এগুলো জাস্ট নিজের মতো করে সুন্দর করে লিখবা। তারপর আমাকে কি বলেছে যে প্রকৃতির বিচারে উদ্দীপকের প্রতিষ্ঠানটি কোন ধরনের সমবায় সমিতি। প্রতিষ্ঠানটা যদি আমি দেখি, প্রশ্নে আমাকে কি বলেছে, ঢাকায় 25 জন জুতা প্রস্তুতকারী কারখানার মালিক একত্রিত হয়েছে, তারপর হচ্ছে আইনগত সভা বিশিষ্ট একটি ব্যবসায় প্রতিষ্ঠান গড়ে তুলেছে। ঠিক আছে, তারা কি করে? প্রতিষ্ঠানটি গত 3 বছর যাবৎ যথাক্রমে 8 লক্ষ টাকা, 10 লক্ষ টাকা এবং 12 লক্ষ টাকা মুনাফা অর্জন করেছে। এরপর অর্জিত মুনাফা বিধি মোতাবেক সঞ্চিত তহবিলে রেখে অবশিষ্ট টাকা নিজেদের মধ্যে তারা বন্টন করে নিয়েছে।
তার তারা নিজেদের আবাসন সমস্যার সমাধানের জন্য বসুন্ধরায় এককালীন 9 লক্ষ টাকা প্রদান করে কিস্তিতে একটি প্লট কেনার সিদ্ধান্ত নেয়। তাহলে প্রকৃতির বিচারে উদ্দীপকের প্রতিষ্ঠানটা কোন ধরনের সমবায় হবে? তোমরা নিজেরাই বলো। এখানে কতজন আছে? 25 জন অলমোস্ট, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে কি যৌথ মূলধনী। যদি আমরা ব্যবসার কথা যদি বলি তাহলে এটা হচ্ছে যৌথ মূলধনী, আর এটা হচ্ছে সমবায় ভিত্তিক ব্যবসা, যেখানে হচ্ছে অনেকজন মিলে প্রতিষ্ঠা করেছে। কাজে এগুলো জাস্ট নিজের মতো করে সুন্দর করে গুছিয়ে লিখবা, তাহলে হচ্ছে তোমার আনসারটা সুন্দর হবে বা ভালো একটা মার্ক তোমার এনশিওর হবে। লাস্টলি কি বলেছে ঘ নাম্বার কোয়েশ্চেনে? তুমি কি মনে করো তুমি কি মনে করো যে সঞ্চিত তহবিল হতে আবাসন সমস্যার সমাধান সম্ভব? উদ্দীপক বিবেচনা যুক্তিসহ ব্যাখ্যা করো। আচ্ছা, সম্ভব কিনা তুমি চিন্তা করো যে এই যে তারা বসুন্ধরায় এককালীন 9 লক্ষ টাকা প্রদান করে কিস্তিতে একটি প্লট কিনছে। এখন একটি প্লট যখন তারা কিস্তিতে কিনছে, কিস্তিতে মানে কি তারা একসাথে তাদের ফুল পেমেন্টটা করছে না, একটা সার্টেইন অ্যামাউন্ট তারা পে করছে প্রত্যেকটা কিস্তিতে। এখন এই প্লটটা কি হবে ইন ফিউচার তাদেরকে হচ্ছে একটা ভালো কি বলবো আবাসন এনশিওর করবে, বা তাদের যে ফ্যাসিলিটি আবাসন ফ্যাসিলিটি সেটা এনশিওর করবে। তার মানে কি তাদের আবাসন সমস্যা প্লট কেন কেনা হয়? প্লট কেনা হয় হচ্ছে যাতে তা কোনো একটা ফ্যামিলি কিংবা হচ্ছে কোনো একটা পার্সন বা কোনো একটা বিজনেসের ক্ষেত্রে যদি আমি চিন্তা করি যাতে আবাসন সংকটটাকে কমানো যায়। এখন এটার ক্ষেত্রে যেহেতু তারা অলরেডি প্লট কিনছে, কিভাবে কিস্তিতে 9 লক্ষ টাকা করে প্রতি কিস্তিতে দিচ্ছে, তারা প্রদান করছে সেটা এই 9 লক্ষ টাকার অ্যামাউন্টটা। তার মানে আলটিমেটলি কি তাদের আবাসন সংকটটা ইন ফিউচার থাকবে না। তাইলে আমি ডেফিনেটলি মনে করি যে এই সঞ্চিত তহবিল হতে আবাসন সমস্যার সমাধান হবে। তুমি জাস্ট এটাকে নিজের মতো করে যুক্তি দিয়ে সাজিয়ে লিখবে, ঠিক আছে? তারপরের কোয়েশ্চেনে যাই। ই কমার্স কি? ই কমার্স হচ্ছে ইলেকট্রনিক কমার্স, অনলাইনে পণ্য কেনা বেচা, ঠিক আছে? ইলেকট্রনিক কমার্স বা যেটিকে আমরা বলে থাকি অনলাইন ভিত্তিক ব্যবসা, ইন্টারনেটের মাধ্যমে পণ্য বা সেবা কেনা বেচা, ঠিক আছে? দেখো এরপর বলেছে তথ্য ও প্রযুক্তির গুরুত্ব কি? তথ্য প্রযুক্তির গুরুত্ব কি ব্যবসার ক্ষেত্রে? তুমি চিন্তা করো, তোমার যে ব্যবসা, সেই ব্যবসাটা যদি অনলাইন বেসড হয়, অনেক মানুষ তোমার ব্যবসা সম্পর্কে জানবে। তার মানে তোমার ব্যবসার পরিচিতি বাড়বে, মার্কেটিং বাড়ছে। মার্কেটিংটা আগের থেকে অনেক ইজি হয়ে গেছে যখন তথ্য প্রযুক্তি এসেছে। তারপর হয়েছে কি ব্যবসা মার্কেটিং যখন ইজি হয়ে গেছে, তোমার ব্যবসা আলটিমেটলি খুবই দ্রুত হবে। তারপর কি হবে? খরচ কমবে। খরচ কেন কমবে চিন্তা করে দেখো। তুমি আগে অ্যাডভার্টাইজমেন্ট করার জন্য কিংবা হচ্ছে তোমার প্রোডাকশনের মার্কেটিং করার জন্য অনেক টাকা খরচ হতো। এখন তুমি জাস্ট একটা ফেসবুক কিংবা ইনস্টাতে যদি তুমি একটা অ্যাড দিয়ে যাও বা অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে যাও, তাহলে ওইখান থেকে অনেক মানুষ কিন্তু তোমার প্রোডাক্ট সম্পর্কে জানছে, তোমার ব্যবসা সম্পর্কে জানছে। আলটিমেটলি কি হচ্ছে, এটি তোমার খরচটাকে কমিয়ে দিচ্ছে, মার্কেটিং কস্ট কমে যাচ্ছে। পাশাপাশি অন্যান্য অনলাইন বেসড হওয়ার কারণে তোমার ব্যবসার বা তোমার প্রোডাকশনের প্রত্যেকটা পার্টেই আলটিমেটলি আগের তুলনায় শ্রম খরচ সবই বাড়ছে, বাজারটা বড় হচ্ছে। তোমার প্রোডাক্টটা হিউজ প্রোডাক্ট কিন্তু ঠিক আছে, কিন্তু মার্কেটটা হিউজ হচ্ছে। আলটিমেটলি অনেক অনেক মানুষ তোমার প্রোডাক্ট সম্পর্কে জানছে। এগুলো জাস্ট নিজের মতো করে লিখবে। তারপর হচ্ছে কি এরপরের প্রশ্ন আমাকে বলেছে যে সুমির ব্যবহৃত কার্ডটির ধরন। সুমি কি করেছে এখানে? সুমি মনোয়ারার ইপিজেটের পাশে একটি ব্যাংকের অনুমোদিত বুথ থেকে কার্ডের মাধ্যমে মুহূর্তে তার অ্যাকাউন্ট থেকে বেতনের টাকা তুলতে পারে। আমরা জানি যে কিসের মাধ্যমে, সেটা এটিএম কার্ড। এটিএম কার্ডের মাধ্যমে হচ্ছে যে কোনো মোমেন্টে বেতন তোলা যায়, ঠিক আছে? তারপর বলেছি কি সম্প্রতি মনোয়ারার এক গ্রাম মোবাইল নেটওয়ার্কের আওতায় এসেছে, এতে আমরা মনোয়ারার সমস্যার সমাধান আছে। সুমির কথাটা বলেছে। সুমি হচ্ছে কি যে কোনো মোমেন্টে তার টাকা তুলতে পারে। তাইলে ডেফিনেটলি এটা কি ধরনের কার্ড? এটা হচ্ছে মোবাইল ফাইন্যান্সিয়াল কার্ড বা এটিএম কার্ড। যেমন এটা আবার বিকাশ, নগদ এরকমও হতে পারে। যেহেতু হচ্ছে সে কার্ড ইউজ করে টাকা তুলছে, দেখো সুমির ব্যবহৃত সার্ভিসটা হচ্ছে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস। মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের অনেকগুলো উদাহরণ আছে। যেমন আমরা যে আজকাল বিকাশ ইউজ করি কিংবা নগদ ইউজ করি বা রকেট ইউজ করি,
এই সবগুলাই হচ্ছে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস। এই যে এটিএম কার্ডের কথা বলো, এটা কিন্তু মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস। এগুলোর মাধ্যমে কি হয়, আগে অনলাইন থেকে আগে যখন ব্যাংকে টাকা তুলতে যেত মানুষ, তখন অনেক লম্বা একটা লাইনের মধ্যে দাঁড়াতে হতো। এখন কি এই এত লম্বা লাইনের মধ্যে দাঁড়াতে হয়? আলটিমেটলি সময়টা বাঁচছে সবার, সবার সময় বাঁচছে, সবার শ্রম বাঁচছে। ঠিক আছে, এই কথাটাই জাস্ট এখানে বলতে হবে, আর তুমি একটু সাজিয়ে যে জিনিসটা লিখবা। এরপর বলেছে যে কি তুমি কি মনে করো যে মনোয়ারার গ্রামে সম্প্রতি মোবাইল নেটওয়ার্কের সাহায্যে তার সমাধান সম্ভব? ডেফিনেটলি এটা আমরা সবাই জানি যে কিভাবে সম্ভব। দেখো, মনোয়ারার গ্রামে কি হয়েছে, মনোয়ারার ক্ষেত্রে হচ্ছে কি, ব্যাংক বা পোস্ট অফিস না থাকায় বাড়িতে বেতনের টাকা পাঠানো কষ্ট হয়ে যায়। সেক্ষেত্রে যদি মোবাইল ব্যাংকিং সার্ভিসটা থাকতো, মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে কি হতো জানো, আমরা আজকাল গ্রামেই দেখতে পারি যে কারো বিকাশে যদি আমি এখন টাকা সেন্ড করি, সে ইজিলি হচ্ছে বিকাশের যে কোনো একজন অপারেটরের কাছ থেকে হচ্ছে সে টাকাটা কালেক্ট করতে পারছে। কারণ বিকাশের যে কোনো দোকানেই হচ্ছে আজকাল, গ্রামে যে কোনো দোকানে হচ্ছে এখন বিকাশ পাওয়া যায়। আলটিমেটলি ফাইন্যান্সিং বা মোবাইল ব্যাংকিং কিন্তু খুবই ইজি হয়ে গেছে এখন সবার জন্য, বা খুবই কমন হয়ে গেছে। কাজে যে কেউ যে কোনো জায়গা থেকে হচ্ছে তার বেতনের টাকা চাইলে যে কোনো জায়গায় ট্রান্সফার করতে পারে। সো আলটিমেটলি এটা অবশ্যই মনোয়ারার সমাধান সম্ভব করবে, সমস্যাটার সমাধান সম্ভব করবে। এরপরে আসি, পরের প্রশ্নটা দেখো। এখানে বলেছে কি, এই যে বিমস্টেক কি, এটি কিন্তু হচ্ছে আমাদের একটা এরিয়া বেসড, একটা সার্টেন এরিয়া কিংবা হচ্ছে একটা সার্টেন কয়েকটা দেশ মিলে হচ্ছে এই সংগঠনটা গঠিত হয়। এটা হচ্ছে কয়েকটি দেশের আর্থিক কিংবা হচ্ছে সামাজিক অবস্থার উন্নতির জন্য এই সংস্থাটি গঠিত হয়। বিমস্টেকের ফুল ফর্ম হচ্ছে কি, বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন। আবার বলছি, বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন। তারপর দেখো ইইউ, ইইউ হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন। ইউরোপের কয়েকটি দেশের আর্থসামাজিক অবস্থার উন্নতির জন্য বেসিক্যালি ইউরোপীয় ইউনিয়ন গঠিত হয়, এবং ওই দেশের আর্থসামাজিক ব্যবস্থার উন্নয়নের পাশাপাশি কি হয়, ইউরোপীয় ইউনিয়নভুক্ত কয়েকটা দেশের কথা তোমাকে যদি বলি, যেমন হচ্ছে জার্মানি, ইতালি, ফ্রান্স, এদের ক্ষেত্রে কি থাকে জানো, একই মুদ্রা ব্যবস্থা, মানে সেম পরিমাণ মুদ্রা এই তিনটা দেশেই প্রচলিত। ওই মুদ্রাটা, এটা হচ্ছে ইউরো বলে মুদ্রাটাকে। ঠিক আছে, তুমি যদি ফ্রান্সে যাও দেখবা ওখানে তুমি ইউরো দিয়ে ট্রানজ্যাকশন করতে পারছো, ইতালিতে গেলেও সেম, জার্মানিতে গেলেও সেম। কিন্তু তুমি যদি বাংলাদেশের টাকা দিয়ে ইন্ডিয়াতে করতে যাও, তাহলে কি সেটা হবে? ডেফিনেটলি হবে না। এই ইউরোপীয় ইউনিয়ন কি করেছে, অর্থের যে ব্যবস্থা সেটিকে হচ্ছে আগের থেকে অনেক সুন্দর করে দিয়েছে, যাতে করে সেম পরিমাণ বা সেম মুদ্রা দিয়ে তুমি যে কোনো দেশে গিয়ে পারচেস করতে পারো। সেটি কিন্তু ব্যবসার যে বাজার সম্প্রসারণ করেছে, প্লাস তোমার ব্যবসার যে সুবিধা সেটিকে হাজার গুণ ইনক্রিজ করেছে। ঠিক আছে, এগুলাই হচ্ছে তুমি বেসিক্যালি লিখবা। তারপর কি বলেছে, মিস্টার আলম বাংলাদেশে প্রচলিত কোন ব্যবসায়িক আইন লঙ্ঘন করেছে? আচ্ছা, উদ্দীপকটা পড়ি। এখানে বলেছে কি, জনাব আলম, হ্যাঁ, কি করেছে, তার প্রকাশনা থেকে জনাব কাশেমকে না জানিয়ে বইটি পুনঃপ্রকাশ করেছে এবং বাজারে ছেড়েছে। এতে কি হয়েছে, জনাব কাশেম ক্ষতিগ্রস্ত হয়েছে এবং মিস্টার আলমের বিরুদ্ধে মামলা করছে। এটা কি আমাদের বলার অপেক্ষা রাখে? তোমরা নিজেরাই জানো যে কি, কারো অনুমতি ব্যতীত যখন হচ্ছে কারো প্রকাশনা প্রকাশ করা হয় বা পাবলিশ করা হয়, রিপাবলিশ করা হয়, তখন সেটাকে হচ্ছে কি কপিরাইট আইনের মধ্যে পড়ে। তাহলে তিনি কি লঙ্ঘন করেছেন? কপিরাইট। তিনি কপিরাইট লটাকে লঙ্ঘন করেছে। ঠিক আছে, এরপরে দেখো লাস্টলি, জনাব কাশেম কি দেওয়ানি আইনের মাধ্যমে ক্ষতিপূরণ পাবেন? ডেফিনেটলি পাবেন। ক্ষতিপূরণটা কেন পাবে না? সে যদি হচ্ছে কপিরাইট আইনের লঙ্ঘন করে থাকে মিস্টার আলম, তার অরিজিনাল পাবলিশার হচ্ছে মিস্টার কাশেম, এখন সে যদি মামলা করে, তাহলে ডেফিনেটলি এই মিস্টার আলম যিনি হচ্ছে আইনটা লঙ্ঘন করেছেন, তিনি ডেফিনেটলি ক্ষতিপূরণ দিতে বাধ্য, তাকে দিতেই হবে। এটাই হচ্ছে আমাদের ল বলে। ঠিক আছে, এটি খুবই সহজ একটা প্রশ্ন ছিল আসলে তোমাদের জন্য। তো কখনো কখনো এরকম সহজ প্রশ্নগুলোতেই কিন্তু আমরা ভুলটা সব থেকে বেশি করে থাকি। সেক্ষেত্রে হচ্ছে আমাদেরকে সতর্ক হতে হবে, ঠান্ডা মাথায় আমাদের যুক্তিগুলো প্রথমে হচ্ছে ব্রেনে আনবা, দেন হচ্ছে খাতায় সুন্দর করে উপস্থাপন করবা, তাইলে দেখবা হচ্ছে তোমার মার্ক সব থেকে বেশি হচ্ছে। তারপরে দেখো, এখানে বলেছে কি, প্রত্যক্ষ সেবা। আবার প্রত্যক্ষ সেবা জিনিসটা কি, তোমাকে বারবার বলেছে কি,
উৎপাদক থেকে সরাসরি যখন গ্রহীতা পর্যন্ত সেবাটা সরাসরি পৌঁছায়, তখন সেই সেবাটিকেই আমরা কি বলে থাকি? প্রত্যক্ষ সেবা বলে থাকি। উৎপাদক উৎপাদন করছে, সেই সেবা সে সরাসরি হচ্ছে যারা একদম রুট লেভেলে আছে, সার্ভিস যারা নিচ্ছে রুট লেভেলে, তাদের কাছে যখন সেবাটা পৌঁছায় তখন সেটা হচ্ছে প্রত্যক্ষ সেবা, ঠিক আছে? এরপরে দেখো পরিবেশ দূষণ। পরিবেশ দূষণ কিছু বলার অপেক্ষা রাখে? আলটিমেটলি পরিবেশ দূষণ মানে কি? পরিবেশের যে উপাদানগুলো আছে সেগুলোর স্বাভাবিক অবস্থার যখন বিচ্যুতি ঘটে তখন সেটিকে বলা হয় পরিবেশ দূষণ। এই যে কিছু আগে আমি বলেছি পলিথিন পরিবেশ দূষণের জন্য দায়ী, কেন বলেছি? কারণ পলিথিন কি হয়, যখন হচ্ছে তুমি পলিথিনটাকে মাটির মধ্যে ফেলছো বা মাটি চাপা পড়ছে, এটি দীর্ঘদিন পর্যন্ত অপরিবর্তিত থাকে। সেটা হতে পারে 100 বছর, হতে পারে 200 বছর, হতে পারে 300 বছর, তার নির্দিষ্ট কোনো সীমা নেই। তার মানে আলটিমেটলি কি হচ্ছে? মাটির উর্বরতা নষ্ট হচ্ছে। মাটিতেও যদি আগে ফসল ফলিয়ে যে পরিমাণ প্রোডাকশন করা যেত, এখন সে পরিমাণ প্রোডাকশন আর করা যাচ্ছে না অবস্থা চেঞ্জ হওয়ার কারণে, ঠিক আছে? এইগুলো জাস্ট বলবা সুন্দর করে যে পরিবেশ দূষণের ফলে কি হয়, পরিবেশের স্বাভাবিক উপাদানগুলোর অবস্থার বিচ্যুতি ঘটে, জনজীবনে দুর্ভোগ দেখা দেয়, বা অনেক ধরনের সমস্যার নতুন করে সম্মুখীন হতে হয়। এগুলো জাস্ট নিজের মতো করে গুছিয়ে বলবা। তারপর বলেছি কি মিস্টার রহমানের ব্যবসাটি কোন ধরনের। এখানে বলেছে কি মিস্টার রহমান একজন ফল ব্যবসায়ী, ঠিক আছে? তিনি কি করেছে, ঢাকার কারওয়ান বাজারে তার আড়ত আছে, তিনি নিজেই তার ব্যবসার যাবতীয় কাজ তদারকি করেন, এবং তিনি কখনো কি করেন, বিভিন্ন ধরনের ফল, আম, কাঁঠাল, তারপর হচ্ছে তরমুজ বিক্রি করছেন, এবং কখনো কখনো কি আনারস, আপেল, তারপর হচ্ছে খেজুর বিক্রি করছেন। তারপর লাস্টলি কি হচ্ছে, ঢাকা সহ বিভিন্ন অঞ্চলে কি হচ্ছে, তার ফল ব্যবসায়ীদের কাছে তিনি এসব। আচ্ছা, আমরা যদি এই গ নাম্বার প্রশ্নটা দেখি, এখানে কি বলেছে, মিস্টার রহমানের ব্যবসাটি হচ্ছে কোন ধরনের। তাহলে এই দেখো এখানের মধ্যে বলেছে কি, তিনি হচ্ছে বিভিন্ন জায়গা থেকে হচ্ছে তার আড়ত রয়েছে, এবং তিনি নিজে ব্যবসার যাবতীয় কাজ তদারকি করেন, এবং তিনি হচ্ছে কখনো কখনো এই ফলের ব্যবসা করেন, আবার কখনো কখনো হচ্ছে এই আনারস, আপেল, খেজুরের ব্যবসা করেন। এখন তিনি বলেছেন যে ঢাকা সহ বিভিন্ন অঞ্চল থেকে ফল ব্যবসায়ীদের কাছ থেকে তিনি হচ্ছে একজন জনপ্রিয় ব্যবসায়ী। কেন? তিনি সবসময় হচ্ছে একটি নীতি মেনে চলেন, এবং তা হচ্ছে সৎ ব্যবসায়ী সবসময়ই সুখী। তাইলে আমাকে বলেছে তার ব্যবসাটি হচ্ছে কোন ধরনের। যেহেতু তিনি একজন মালিক, অর্থাৎ তার এক মালিকানার অধীনেই সব কিছু হচ্ছে, আলটিমেটলি এখানে তার কোনো অংশীদার নেই, কাজে যত রকমের প্রফিট হবে বা যত রকম মুনাফা তিনি অর্জন করবেন, আলটিমেটলি সব মুনাফাই হচ্ছে তার। পাশাপাশি যদি কখনো রিস্ক হয় বা ক্ষতি হয়, সেই ক্ষতির দায়িত্ব তাকে একাই নিতে হবে। কাজেই এখানে যেহেতু তার রিস্ক কখনো আর কেউ নিচ্ছে না, কাজে প্রফিটের মালিকও তিনি একজনই, সেহেতু এটি একটি এক মালিকানা ব্যবসা। এখন তোমরা এটিকে জাস্ট সুন্দর করে একটু মডিফাই করবা আর সাজিয়ে লিখবা, এটাই হচ্ছে আমার আনসার। তারপরে যদি যাই যে মিস্টার রহমানের ব্যবসায়ের মতো প্রতিষ্ঠানগুলো কি দীর্ঘদিন টিকে থাকা সম্ভব? ডেফিনেটলি টিকে থাকা সম্ভব। কেন টিকে থাকা সম্ভব না? তুমি যদি একবার চিন্তা করো, তার ব্যবসা প্রতিষ্ঠান বলতে বোঝাচ্ছে হচ্ছে আমি এক মালিকানা ব্যবসা প্রতিষ্ঠান, এখানের মধ্যে তিনি সিজনাল বিভিন্ন ধরনের ফলের ব্যবসা করছেন, যেমন হচ্ছে কখনো আম, কাঁঠাল, তরমুজ বিক্রি করছেন, কখনো হচ্ছে তিনি আনারস, আপেল এবং খেজুর বিক্রি করছেন। বেসিক্যালি তিনি যখন দেখছেন যে তার যারা গ্রাহক আছেন বা যাদের কাছে তিনি প্রোডাক্টগুলো বিক্রি করতে যাচ্ছেন তারা কি ধরনের বা তাদের চাহিদাটা কি, তিনি সেই চাহিদাকে প্রেফারেন্স দিয়ে তারপর হচ্ছে তিনি তার প্রোডাক্টটা কাস্টমাইজ করছেন, এবং সেই কাস্টমাইজ প্রোডাক্টটা তিনি বিক্রি করছেন। কাজে এটা কেন টিকে থাকবে না? এটা ডেফিনেটলি টিকে থাকবে। কারণ দেখেন, এখানের মধ্যে যেটি সব থেকে বোঝার মতো বিষয় সেটি হচ্ছে এক মালিকানা ব্যবসা টিকে থাকার ক্ষেত্রে সব থেকে বেশি যেটা দরকার সেটা হচ্ছে আমার পর্যাপ্ত ইনভেস্টমেন্ট থাকতে হবে, তার পাশাপাশি হচ্ছে পর্যাপ্ত পরিমাণে আমাকে এটা বুঝতে হবে যে আমার গ্রাহকটা কী চায়। সেই সেন্সটা যদি থাকে একজন ব্যবসায়ী, তাহলে তার ব্যবসা ডেফিনেটলি ইন লং রান সাস্টেন করবে। তারপর যেটা বলি যে ঘ নাম্বারে বলেছে তার ব্যবসায়ের মতো প্রতিষ্ঠানগুলো কি দীর্ঘদিন টিকে থাকা সম্ভব। এটার আনসার হিসেবে আমরা এতক্ষণ ধরে যা বললাম তা তুমি সুন্দর করে যদি গুছিয়ে লিখতে পারো, তোমার এখানে 4-এর মধ্যে 4 পাওয়া কেউ ঠেকাতে পারবে না। সো এরপরের যদি কোয়েশ্চেনে আমরা যাই, এখানে বলেছে কি অর্থনৈতিক পরিবেশ কি। অর্থনৈতিক পরিবেশ মানে কি? অর্থনৈতিক পরিবেশ হচ্ছে তোমার একটি দেশের কোনো একটা ব্যবসা কিংবা হচ্ছে কোনো একটা এই যে বলি আমরা ইকোনমিক্যাল এনভায়রনমেন্ট, ইকোনমিক্যাল এনভায়রনমেন্টের মধ্যে কি কি আছে। তোমার একটা দেশের একটা ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠান থেকে শুরু করে বড় বড় জায়ান্ট কোম্পানি, বা তোমার কি বলবো স্টক এক্সচেঞ্জ থেকে শুরু করে তোমার বড় বড় মাল্টি ন্যাশনাল কোম্পানি থেকে শুরু করে যারা একদম একদম রুট লেভেলে যারা কাজ করছে, তাদের সবাইকে নিয়ে বেসিক্যালি যে পরিবেশটা বা একটা দেশের যে ইকোনমিক এনভায়রনমেন্ট, সেটাই হচ্ছে এই অর্থনৈতিক পরিবেশ যেটাকে আমরা বলছি। তারপর দেখো বিমা বলতে কি বুঝো। বিমা বলতে আমরা সাধারণত কি বুঝি, যখন আমরা চিন্তা করি যে কোনো একটা কিছু যখন ক্ষতি হবে, সেই ক্ষতিটার
পূরণটা বা সেই ক্ষতিপূরণটা যাতে আমরা করতে পারি তার জন্য আমরা আগে থেকে ক্ষতিপূরণের জন্য আমরা বিমা করে রাখি একটা সার্টেন অ্যামাউন্টের মানি দিয়ে, তখন ওইটা হচ্ছে বিমা। এখন এই কনসেপ্টগুলো হচ্ছে বেসিক কনসেপ্ট, এখানে আসলে বোঝানোর মতো কিছু নেই। তুমি যদি মেইন বইটা ভালো মতো পড়ে থাকো তাহলে হচ্ছে এই বেসিক কনসেপ্টগুলো তুমি নিজের মতো সুন্দর করে সাজিয়ে লিখবে। এরপরে আসে হচ্ছে উদ্দীপকের কোন জোটের কথা বলা হয়েছে। বেসিক্যালি এখানে জার্মানি, স্পেন, ইতালি এই তিনটা দেশের কথা বলা হয়েছে। এই তিনটা দেশ যে অঞ্চলে অবস্থিত সেটা হচ্ছে ইউরোপ। আর ইউরোপের এই কিছু স্পেসিফিক দেশ নিয়ে যে জোটটা গঠিত হয় সেটা হচ্ছে বেসিক্যালি ইউরোপীয় ইউনিয়ন। ইউরোপীয় ইউনিয়ন কি করে, তাদের অঞ্চলের বা এই জোটভুক্ত দেশগুলোর মধ্যে একটা সেম বা সিমিলার মুদ্রা ব্যবস্থা প্রচলিত আছে, যেটা আমি অলরেডি বলেছি তোমাদেরকে ইতিমধ্যে। এখন তার মাধ্যমে কি হয়েছে, তাদের বাজারটা সম্প্রসারিত হয়েছে। তাদের বাজার সম্প্রসারণের মাধ্যমে হচ্ছে তারা যে ব্যবসায়ের সুযোগটা সেটা কিন্তু আগের চেয়ে অনেক বেশি বৃদ্ধি পাচ্ছে। তার ফলে তাদের একটা ইকোনমিক গ্রোথ এনশিওর হয়েছে এর মাধ্যমে। কারণ দেখবে এই জোট হওয়ার আগে তাদের মধ্যে যে অবস্থাটা ছিল বা তাদের আর্থসামাজিক যে পরিবেশটা ছিল কিংবা অর্থনৈতিক যে পরিবেশটা ছিল সেটি কিন্তু আগের তুলনায় এখন অনেক বেশি সমৃদ্ধ হয়েছে। আলটিমেটলি ইউরোপীয় ইউনিয়ন হওয়ার পরে কী কী ইফেক্ট হয়েছে বা আগে কী কী ইফেক্ট ছিল এবং ইউরোপীয় ইউনিয়ন কী কী এনশিওর করে দেশগুলোর মধ্যে আর্থসামাজিক উন্নয়নের ক্ষেত্রে, তোমাকে জাস্ট এগুলো একটু বিশ্লেষণ করতে হবে এবং নিজের মতো গুছিয়ে লিখতে হবে, তাইলেই হচ্ছে তোমার আনসারটা হয়ে যাবে। ঠিক আছে, তারপর বলেছে কি উন্নয়নশীল দেশগুলোর জন্য ওই জোট কি অনুসরণীয় হতে পারে? অবশ্যই অনুসরণীয় হতে পারে। উন্নয়নশীল দেশগুলোর ক্ষেত্রে সব থেকে বড় বাধা কি জানো? তাদের ক্ষেত্রে ব্যবসার পরিবেশটা সীমিত প্রথমত, আর উন্নয়নশীল পর্যাপ্ত টাকা নেই তাদের ক্ষেত্রে, তাদের ইনভেস্টমেন্টের ক্যাপাবিলিটি নেই। এখন মনে করো তুমি কয়েকটা দেশ নিয়ে এমন একটা ব্যবস্থা চালু করলে যে ব্যবস্থার মধ্যে তুমি সেম মুদ্রা বা সেম কারেন্সি সিস্টেম সব দেশেই চলবে, সেই ব্যবস্থা যদি তুমি এনশিওর করতে পারো তাহলে ডেফিনেটলি তোমার ওই উন্নয়নশীল দেশগুলোর ক্ষেত্রে হচ্ছে যারা মার্কেটার আছেন কিংবা হচ্ছে যারা ব্যবসায়ী আছেন তারা অনেক ভালো একটা স্কোপ পাবে তাদের যে ব্যবসা আছে সেটিকে যদি সেটিকে এক্সপ্যান্ড করার, সেটিকে গ্রো এনশিওর করার। এইটা করতে পারলেই তোমার মানে ধরেই নিতে হবে যে উন্নয়নশীল দেশের অবস্থা উন্নয়নশীল থেকে উন্নত হওয়ার পথে 4 ধাপ এগিয়ে গেছে কিংবা বিরাট একটা সম্ভাবনার দ্বার খুলে যাবে। এই ছোট মানে এই কথাগুলোকে বা এই লজিকগুলোকে তুমি যদি নিজের মতো একটু সাজিয়ে গুছিয়ে লিখো তাইলেই দেখবা এইটার আনসারের মধ্যে হচ্ছে তোমার 1 নাম্বারও কাটার কোনো সুযোগ থাকবে না। ঠিক আছে, এরপরের কোয়েশ্চেনে যাই। মিস্টার সাত্তার একজন ক্ষুদ্র বিনিয়োগকারী, ঠিক আছে, ক্ষুদ্র বিনিয়োগকারী। তিনি বিভিন্ন কোম্পানির শেয়ার ক্রয় বিক্রয় করে মুনাফা অর্জন করেন এবং তিনি তিস্তা ব্যাংক লিমিটেডের কিছু শেয়ার ক্রয় করবেন। আচ্ছা, শেয়ার ক্রয়ের মাধ্যমে তিনি ব্যাংকটির সিদ্ধান্ত গ্রহণে ভোটাধিকার প্রয়োগের ক্ষমতা লাভ করেন। সব সুযোগ সুবিধা ঠিক থাকলে তিনি লভ্যাংশ প্রাপ্তিতেও অনিশ্চয়তায় ভোগেন। আচ্ছা ঠিক আছে, সমবায় সমিতি কি? যখন মনে করো হচ্ছে তোমার 7-8 জন কিংবা তার বেশি কিংবা একাধিক লোকজন একসাথে মিলে কি বলবো একটা সংগঠন গঠন করে, ঠিক আছে, এই সংগঠনে তারা কিছু টাকা ইনভেস্ট করে এবং সেই টাকাটা হচ্ছে ব্যবসার কাজে কাটায় এবং ব্যবসার কাছ থেকে তারা হচ্ছে যে পরিমাণ মুনাফা অর্জন করে সেই মুনাফাটা নিজেদের মধ্যে সুন্দর করে ডিস্ট্রিবিউট করে নেয়। এটাই হচ্ছে আমার সমবায় সমিতি বা এটার মেইন কনসেপ্ট। তারপর বলছি হচ্ছে ঋণপত্র। ঋণপত্র কি? আমি যদি কোনো একটা ব্যাংক থেকে লোন নেই, ব্যাংক হচ্ছে আমাকে একটা ঋণপত্র দেয়। ঋণপত্র মানে বোঝাচ্ছি যে আমি যে তার কাছ থেকে লোন নিয়েছি এই লোনটা একটা সার্টেইন টাইম পিরিয়ডের মধ্যে আমি তাকে পে ব্যাক করবো। এই পে ব্যাক বা এই লোনের সাথে কিন্তু ইন্টারেস্ট থাকতে পারে এবং এই ইন্টারেস্ট সমেত লোনটা আমি তাকে যে পে ব্যাক করছি সেইটার একটা দলিল কিংবা আমি যে স্পেসিফিক ডেটের মধ্যে পে ব্যাক করবো তার একটা দলিল হচ্ছে এই ঋণপত্র। ঠিক আছে, তারপর দেখো মিস্টার সাত্তার কোন ধরনের শেয়ার ক্রয় করেছেন। এখানে বলেছে যে তিনি ক্ষুদ্র বিনিয়োগকারী, তিনি কোম্পানির শেয়ার ক্রয় করে মুনাফা অর্জন করেছেন এবং তিনি তিস্তা ব্যাংক লিমিটেডের কিছু শেয়ার ক্রয় করেছেন। আচ্ছা, কোন ধরনের শেয়ার ক্রয় করেছেন? শেয়ারের কিন্তু অনেক ধরনের টাইপ আছে। এখন এটা যদি তুমি আনসার করতে যাও তাহলে তোমাকে প্রথমেই বুঝতে হবে যে কি তিনি তিস্তা ব্যাংক লিমিটেডের কিছু শেয়ার করেছেন, ক্রয় করেছেন এবং তিনি বিভিন্ন কোম্পানির শেয়ারও ক্রয় বিক্রয় করে মুনাফা অর্জন করেছেন। বিভিন্ন কোম্পানির শেয়ার ক্রয় বিক্রয় করছেন, তিস্তা ব্যাংকের কিছু শেয়ারও তিনি ক্রয় করেছেন। এইগুলো কোন ধরনের শেয়ারের মধ্যে পড়ে? শেয়ারের কনসেপ্ট থেকে যদি তোমার ক্লিয়ার আইডিয়া থাকে তাহলে তুমি এটা সুন্দর করে লিখতে পারবে না। এখানে কি বলার মতো কিছু থাকে? তাহলে আমি তোমাকে একটা কথাই বলবো, প্রথমে হচ্ছে প্রাসঙ্গিক যে ডাটা আছে সেটা তুমি লিখবা, তারপর হচ্ছে তোমার ওইটাকে একটু বিশ্লেষণ করবা অ্যান্ড দেন হচ্ছে লজিকটা অ্যাপ্লাই করবা, তাইলেই দেখবে তোমার এখানে ফুল মার্ক এনশিওর হবে। এরপর উদ্দীপকে বর্ণিত প্রতিষ্ঠানটি মিস্টার সাত্তারের যেসব সুবিধা নিশ্চিত করবে তা বিশ্লেষণ করো। বর্ণিত প্রতিষ্ঠান, উদ্দীপকে বর্ণিত প্রতিষ্ঠান কি? যেমন দেখো তিনি হচ্ছে কি শেয়ার ক্রয় করছে থেকে, তিনি তিস্তা ব্যাংক লিমিটেডের শেয়ার ক্রয় করছে, তারপর হচ্ছে কোম্পানির শেয়ার ক্রয় বিক্রয় করে মুনাফা অর্জন করে। আচ্ছা, তিস্তা ব্যাংক কোম্পানির শেয়ার ক্রয় করেছে, ঠিক আছে, বর্ণিত প্রতিষ্ঠান বলতে আমি যদি তিস্তা ব্যাংক কোম্পানিটাকেই ধরে নিই,
এখন এই কোম্পানিটা কি, ব্যাংকের ক্ষেত্রে আমরা নর্মালি কি জানি, ব্যাংক হচ্ছে ঋণ দেয় বিভিন্ন হচ্ছে যারা ব্যবসায়ী আছে তাদেরকে, এবং তাদের কাছ থেকে সুদ গ্রহণ করে এবং সেই সুদটা হচ্ছে পরবর্তীতে ডিস্ট্রিবিউট করে। কাজেই এদের ক্ষেত্রে হচ্ছে নর্মালি আমার ব্যবসা একটা ব্যবসাকে গ্রো করার জন্য যা যা সাপোর্ট দরকার সব ধরনের সাপোর্ট এখান থেকে এনশিওর করা সম্ভব। তাইলে মিস্টার সাত্তারের কথাই যদি বলি, তিনি হচ্ছে একজন ক্ষুদ্র বিনিয়োগকারী, তিনি একজন ইনভেস্টর, তিনি ব্যাংকের মধ্যে হচ্ছে ইনভেস্ট করে, ঠিক আছে। এখন ওই ইনভেস্ট থেকে হচ্ছে তিনি রিটার্ন নেয়। তাইলে ডেফিনেটলি আমি তাইলে এখানে বলতে পারি না যে এই প্রতিষ্ঠানটি মিস্টার সাত্তারের বিনিয়োগের ক্ষেত্রে যত রকমের সুযোগ সুবিধা আছে সব কিছু তাকে এনশিওর করছে। তার পাশাপাশি তার যে একটা প্রফিট এনশিওরমেন্ট সেটাও দিচ্ছে। এমন না যে কিন্তু এখানে রিস্ক নেই, রিস্ক সার্টেনলি আছে, বাট রিস্কের চেয়ে প্রফিটটা কিন্তু আরও বেশি বা দ্বিগুণ বলতে পারি আমরা এক্ষেত্রে। কাজেই এইটা এনশিওর করছে প্রতিষ্ঠানটি, তার মানে ডেফিনেটলি এই প্রতিষ্ঠানটা তার কি বলবো, তার ব্যবসায়ের যে প্রসেস বা ব্যবসার যে গ্রোথ সেটাকে র্যাপিডলি গ্রো করছে, বা আগের চেয়ে আমি যদি বলি 10 গুণ বা 20 গুণ করছে। কিভাবে? কারণ তিস্তা ব্যাংক লিমিটেড বা অন্য যে কোনো ব্যাংকের কথা যদি আমরা বলি, তারা হচ্ছে একজন বিনিয়োগকারীকে বা একজন ইনভেস্টরকে সব ধরনের সুবিধা দিয়ে থাকে, যার মাধ্যমে তারা যে টাকাটি ইনভেস্ট করেছে সেটা তো ফেরত পাবেই, তার পাশাপাশি তারা অতিরিক্ত সুদ পায়, এবং সেই সুদ সমেত যদি সে ইনভেস্ট পুনরায় করে তাহলে তার উপর সুদটা ধীরে 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 দ্বিগুণ হতে থাকে। সব ধরনের সুবিধা কিন্তু সে পাচ্ছে এখানে, ঠিক আছে। এগুলো জাস্ট নিজের মতো করে গুছিয়ে লিখবে। তারপর দেখো এখানে বলেছে কি এক মালিকানা ব্যবসা, আমরা সবাই জানি, এতক্ষণ ধরে অনেকবার বললাম, দেখেছো এই এক মালিকানা ব্যবসার কনসেপ্টটা ইতোমধ্যে কতবার এসেছে। এক মালিকানা বলছে কি একজন মালিক থাকবে, তিনি হচ্ছে ডিসাইড করবে যে তার এখানে তিনি কত পার্সেন্ট ইনভেস্ট করবে, বা তার প্রফিটটা তিনি কোথায় খাটাবেন, বা কিভাবে তিনি প্রফিটটাকে হচ্ছে নিজের রাখবেন, আদৌ রাখবেন, কিংবা হচ্ছে তিনি প্রফিটটাকে তার ব্যবসার কাজে খাটাবেন। এটা তিনি নিজে ডিসাইড করবে, এখানে আর কেউ তাকে ডিসাইড করতে যাবে না। এক মালিকানা ব্যবসার ক্ষেত্রে তার সম্পূর্ণ দায় হচ্ছে তার। পাশাপাশি যে যদি কোনো ঝুঁকি থাকে সেই ঝুঁকিও সম্পূর্ণরূপে তাকেই নিতে হবে, তার ঝুঁকি কিন্তু আর কেউ নিচ্ছে না, ঠিক আছে। ঠিক সেম প্রফিট হলে সেই প্রফিটই তার, তিনি কি ওটাকে রিটেইন আর্নিং করে রাখবেন বা সংরক্ষণ করে রাখবেন মুনাফাটা ভবিষ্যৎ ইনভেস্টমেন্টের জন্য, নাকি সাথে সাথে হচ্ছে বিজনেসে ইনভেস্ট করবেন, সেটাও হচ্ছে তিনি ডিসাইড করবেন। এই কনসেপ্টগুলো জাস্ট নিজের মতো করে গুছিয়ে লিখবা। তারপর হচ্ছে নামমাত্র অংশীদার মানে কি, এই নামমাত্র অংশীদার ব্যবসার ক্ষেত্রে কোনো রকম ইনভেস্ট করে না, কোনো মূলধন দিবে না, কোনো শ্রম দিবে না, সে শুধু তার নামটা ইউজ করতে দিবে। যদি মনে করো যে এরা যদি শ্রম দেয় বা মূলধন দেয়, এটা কিন্তু না, অংশীদার হয়েছে শুধুমাত্র নামে, তাদের সুনামটা ইউজ করছে বা নামটা ইউজ করছে। তারা এখানে হচ্ছে বলতে পারো যদি কোনো একটা সিনেমা কোম্পানিকে হচ্ছে কোনো একটা বাড়ি ভাড়া দেওয়া হয় প্রোডাকশন ইউনিটকে, তখন হচ্ছে তারা সেই বাড়িটা ভাড়া নেয় এবং হচ্ছে তার বিনিময়ে কিছু টাকা তারা ওই বাড়ির মালিককে দেয়। তাহলে সেই বাড়ির মালিকটি হচ্ছে নামমাত্র অংশীদার, তিনি কিন্তু কোনো মূলধন দিচ্ছে না, তিনি কিন্তু কোনো শ্রম দিচ্ছে না, তার সম্পদ যেটি আছে সেটি শুধুমাত্র ব্যবহার করতে দিচ্ছে। এটাই হচ্ছে উদাহরণ বলতে পারো। তারপর যে হাবিব কোন পরিবেশের উপর ভিত্তি করে প্রতিষ্ঠানটি গড়ে তুলেছেন, দেখো হাবিব কি করেছে, স্থানীয় তাল বাঁশ খেজুর গাছের উপর ভিত্তি করে রূপসী বাংলা নামে একটি কুটির শিল্প গড়ে তুলেছেন। কোন পরিবেশ, এখানে দেখো তাল বাঁশ খেজুর, এগুলো ক্ষুদ্র কুটির শিল্পের উদাহরণ না, এগুলো গ্রামীণ পরিবেশ, গ্রামীণ পরিবেশে তাল আছে, বাঁশ আছে, খেজুর আছে। গ্রামীণ পরিবেশের ছাড়াও তুমি এই কনসেপ্টটা যদি তোমার বইতে দেখো, ক্ষুদ্র কুটির শিল্প রিলেটেড যত রকমের টপিক আছে তা যদি তুমি ভালো মতো একটু রিভাইজ করো, তাহলে শুধু এই প্রশ্ন না, এই কনসেপ্ট থেকে যত রকমের প্রশ্ন আছে সবই কিন্তু তোমার কমন পড়ার কথা। এর মাধ্যমে দেখো এই যে তার শিল্পে উৎপাদিত পাখা টুপি পাট খেলনা সামগ্রী ক্রেতাদের আকৃষ্ট করে, তার উৎপাদিত পণ্য বিদেশেও রপ্তানি হচ্ছে। দিন দিন চাহিদা বৃদ্ধি পাওয়ায়, এ দেখো চাহিদা বৃদ্ধি পাচ্ছে কেন, ক্ষুদ্র কুটির শিল্পের প্রতি কিন্তু আসল মানুষের ইন্টারেস্টটা দিন দিন বাড়ছে, কারণ এগুলোর প্রাইস কম, দাম অনেক কম, সহজলভ্য, দেখতে সুন্দর, মানুষের চাহিদা সহজে পূরণ করছে, তাই এগুলোর চাহিদাও কিন্তু দিন দিন বাড়ছে। তিনি কারখানাটি সম্প্রসারণের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন, কিন্তু মূলধন সংকটের কারণে কার্যকর পদক্ষেপ নিতে পারছেন না। মূলধন সংকট হচ্ছে তার, মূলধন সংকট মানে তিনি একা সবগুলোর হচ্ছে ইনভেস্টমেন্ট করতে পারছেন না, বা একা সবগুলোর ফাইন্যান্সিং তিনি নিজে থেকে করতে পারছেন না, ঠিক আছে। এখন এখানে দেখো পরিবেশের কথা আমাকে জানতে চেয়েছে, পরিবেশটা কি, তার স্থানীয় তাল বাঁশ খেজুর গাছে, স্থানীয় তাল বাঁশ খেজুর মানে হচ্ছে তার যে গ্রামীণ পরিবেশ আছে, কিংবা হচ্ছে গ্রামের যে ছোট একটা পরিবেশ, ছোট পরিবেশ বলতে আমি কি বোঝাচ্ছি, তুমি যদি শহরের কথা চিন্তা করো, কিংবা হচ্ছে একটা উন্নয়নশীল কিংবা একটা উন্নত নগরের কথা চিন্তা করো, এখানে পরিবেশটা কিন্তু কমপ্লিটলি একটা গ্রামীণ পরিবেশের চেয়ে ডিফারেন্ট। গ্রামীণ পরিবেশের ক্ষেত্রে যে সুবিধা বা সাপোর্ট পাওয়া যায় না, সেটা কিন্তু শহরে ইজিলি পাওয়া যায়। কাজে গ্রামীণ পরিবেশের ছোট পরিসরে বা ছোট সুবিধার ক্ষেত্রে যে সুযোগটা তিনি পেয়েছেন, সেই সুযোগটাকে তিনি সম্পূর্ণ কাজে লাগিয়েছেন এবং সফলতা অর্জন করেছেন। এগুলো জাস্ট নিজের মতো করে গুছিয়ে লিখবে। তারপর বলেছে হাবিবের ব্যবসায়ী সমস্যা উত্তরণের উপায় সম্পর্কে যুক্তি উপস্থাপন করো। এই যে সে বলছে যে কি সে ফাইন্যান্সিং করতে পারছে না, তার মাধ্যমে কি তিনি যদি এখন গ্রামীণ ব্যাংকের কাছে যায়, ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠান বা এনজিওর কাছে যায়, বা সরকারিও কিন্তু অনেক ঋণ আছে যারা হচ্ছে এই ক্ষুদ্র কুটির
কুটির শিল্প, তারপর হচ্ছে মৎস্য শিল্প, এসব ক্ষেত্রে হচ্ছে ঋণ প্রদান করে সরকারের এমন অনেকগুলো হচ্ছে প্রতিষ্ঠান আছে, তাদের কাছে গেলে ইজিলি তারা ফাইন্যান্সিং পাবে। তো এইটাই ছিল হচ্ছে আমাদের ঘ নাম্বারের আনসার। যদি এটাকে জাস্ট একটু ব্রডলি সুন্দর করে স্পেসিফাই করে লিখো, তাহলে তোমার এখানে ফুল মার্ক পাওয়া কেউ আটকাতে পারবে না। কাজে আজকে আমাদের ক্লাস এতটুকু পর্যন্ত, 11টা প্রশ্ন আমরা কভার করার চেষ্টা করলাম, তোমাদেরকে জাস্ট আইডিয়াটা দিলাম যে প্রশ্নটা কীভাবে আনসার করলে তোমাদের যে টোটাল নাম্বার আছে, পরীক্ষার নাম্বার, সেটি সম্পূর্ণরূপে তোমাদের আশানুরূপ হবে। এমন হবে না যে তুমি আশা করেছো যে তুমি কত অলমোস্ট 80% মার্ক পাও, তুমি পেয়ে বসে আছো 50 বা 40%, সেটি যেন না হয়। তার জন্য তোমাদেরকে যত রকমের অ্যাডভাইস করা দরকার বা যত রকমের মেন্টরশিপ করা দরকার সেটা আমরা করছি। তোমরা জাস্ট আমাদের রেগুলার গাইডলাইনগুলো ফলো করো আর আমাদের ক্লাসগুলো কন্টিনিউ করো। আর আমরা আজকে যা যা পড়িয়েছি একবার ভালো মতো নিজের রিভাইজ দিয়ে নাও, তাহলে দেখবে সব কিছু নিজের মাথায় ভালো মতো গেঁথে যাচ্ছে, কোনো কিছু ভুলছো না। তো আজকের ক্লাস এতটুকু পর্যন্ত। ধন্যবাদ সবাইকে। আশা করি তোমাদের সবার মনের আশা পূরণ হবে। সবার জন্য শুভকামনা।